কড়াকড়ির মধ্যেও ভারতে কিভাবে পালালেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জানে না বিজিবি। দুর্গাপূজায় পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে বললেন মহাপরিচালক। আসামির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, গতি পাবে মামলার তদন্ত বলছেন আইনজীবীরা। জড়িতদের দ্রুত গ্রেফতার দাবি। পোশাক শ্রমিকরা কাজে ফেরায় পুরোদমে উৎপাদন শুরু। অসন্তোষের সুযোগে পণ্যের দাম কমিয়ে দেন অনেক ক্রেতা। ঘুরে দাঁড়ানোর চেষ্টায় মালিকরা। বারবার কেটে দেওয়ার পরও অবৈধ গ্যাস ব্যবহার। নারায়ণগঞ্জে তিতাসের অভিযানে ১৫০০ সংযোগ বিচ্ছিন্ন। সংকট কাটাতে ১০০ গ্যাস কূপ খনন হবে বললেন জ্বালানি উপদেষ্টা। এবং খুলনায় চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি ১১৯। চলতি মৌসুমে মৃত্যু ১১ জনের। মশা নিধন ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ। বাংলা সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। কড়াকড়ির মধ্যেও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে এবং কোন পথে ভারতে গেছেন সে তথ্য জানে না বিজিবি। দুপুরে বিজিবির সদর দফতরে সংবাদ সম্মেলনে বাহিনীর মহাপরিচালক একথা বলেন। জানানো হয়, অভ্যুত্থান ব্যর্থ করার অপচেষ্টা হিসেবে দুর্গাপূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে। পরিস্থিতি যখন কিছুটা নিয়ন্ত্রণে, তখন কলকাতায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ঘোরাঘুরি করার খবর ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। বৃহস্পতিবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনেও আসে সেই প্রসঙ্গ। খোদ বাহিনী প্রধানও জানেন না কোন পথে ভারতে গেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। এটা আমারও প্রশ্ন, উনি কোন দিক দিয়ে গেলেন সেটা যদি যাওয়ার কোনো তথ্য পেতাম অবশ্যই আমরা তাকে আটক করতাম। এখন উনি কিভাবে কোন দিক দিয়ে গেলেন সেটা একটা প্রশ্নের বিষয়। কখন গেলেন সেটাও জানি না। সাম্প্রতিক আন্দোলনে কৌশলগতভাবে বিজিবি ছাত্রদের পক্ষে ছিল বলেও জানান বাহিনী প্রধান। তার দাবি, নিরাপত্তার প্রশ্নে কোনো অবস্থাতেই ছাড় হবে না। বিজিবির সর্বোচ্চ চেষ্টা ছিল, সর্বাধিক চেষ্টা ছিল যাতে একটি প্রাণও বিজিবির হাতে মৃত্যু না ঘটে। হেলিকপ্টার ব্যবহার করতে বলা হয়েছিল র্যাবের মতো, বিজিবির হেলিকপ্টার আন্দোলনের জন্য ব্যবহার করা হয়নি। সেজন্য আমাদের টাইম টু টাইম আগের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এবং রাষ্ট্রীয় পর্যায়ের নেতাদের কাছে কৈফিয়ত দিতে হয়েছে অসংখ্যবার। সরকারি আদেশ পালন করার মতো পরিস্থিতি দেখিয়ে অনেক কিছু আমরা ভিতরে ভিতরে করেছি। সীমান্ত রক্ষার জন্য আমরা বদ্ধপরিকর। বিএসএফকে আমরা কোনো ধরনের ছাড় যেটা নিয়ম নীতির বাইরে আমরা দিব না, অতটুকু আশ্বাস আপনাদেরকে দিতে চাই। দুর্গাপূজায় পরিস্থিতি অস্বাভাবিক করার পাঁয়তারা নিয়েও দেশবাসীকে সতর্ক করা হয় বিজিবির সংবাদ সম্মেলন থেকে। দুর্গাপূজায় কোনো ঝামেলা কিংবা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার সম্ভাবনার কথা যদি বলি, অবশ্যই আছে। অনেক স্যাক্রিফাইসের মধ্য দিয়ে যে অপার সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে, সেটাকে অস্থিতিশীল করার জন্য বা নস্যাৎ করার জন্য বিভিন্ন চক্র কাজ করছে। এবারের পূজায় সীমান্ত লাগোয়া মন্দিরগুলো নিরাপত্তার চাদরে থাকবে বলেও জানানো হয়। ছাড় দিয়ে কোনো কিছু হবে না। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার ১৪ আসামিকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আইনজীবীরা বলছেন, এই আদেশের মধ্য দিয়ে মামলার তদন্ত গতি পাবে। একই সঙ্গে আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিও জানানো হয়েছে। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে ১৪ আসামির দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন। বৃহস্পতিবার আবেদন মঞ্জুর করেন আদালত। আসামিদের মধ্যে আছেন তৎকালীন রংপুর রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন ও পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান সহ আরও ৫ পুলিশ কর্মকর্তা। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রাফিউর হাসান, শিক্ষক মশিউর রহমান, আসুজ্জামান মণ্ডল এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ৪ নেতা। মামলার যে মোড় সেটা অন্যদিকে যে ঘুরিয়ে দেবার যে পরিকল্পনা যদি আসামি পক্ষের থাকে, সেটাও আসলে পারবে না। তাদের উপর বিদেশে গমনের যে নিষেধাজ্ঞা, এটার মধ্য দিয়ে আবু সাইদ হত্যা মামলার আইনজীবী জানান, এর মধ্য দিয়ে তদন্ত কার্যক্রম গতিশীল হবে। তালিকাভুক্ত আসামিদেরকে খুঁজে বের করে অবিলম্বে গ্রেপ্তার করবে এবং এই গ্রেপ্তার করার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞাটা খুব কার্যকরী ভূমিকা রাখবে। এখন পর্যন্ত আবু সাইদ হত্যা মামলায় ২ পুলিশ সদস্য এএসআই আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায় গ্রেফতার রয়েছেন। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। পোশাক কারখানার শ্রমিকরা কাজে ফেরায় পুরোদমে উৎপাদন শুরু হয়েছে শিল্পাঞ্চলে।
সকালে বৃষ্টি উপেক্ষা করে দলে দলে কর্মস্থলে যোগ দেন পোশাক শ্রমিকরা। এদিকে শিল্পাঞ্চলের নিরাপত্তায় আজও বিভিন্ন স্থানে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। মোজাফফর হোসেন জয়কে সঙ্গে নিয়ে রাজিবুল হাসানের রিপোর্ট। বৃষ্টি উপেক্ষা করে দলে দলে কাজে ফিরেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। আবারও পুরোদমে উৎপাদন শুরু হয়েছে সাভার ও গাজীপুর শিল্পাঞ্চলে। বৃহস্পতিবার সকাল থেকেই সাভারের ইপিজেড সহ শিল্পাঞ্চলের প্রায় সব কারখানাতেই কর্মব্যস্ত শ্রমিকরা। শিল্প পুলিশ জানায় কোথাও শ্রমিক অসন্তোষ নেই, স্বাভাবিকভাবেই চলছে কার্যক্রম। গাজীপুরের অধিকাংশ কারখানায় উৎপাদন সচল থাকলেও জিরানী এলাকায় রেডিয়াল ইন্টারন্যাশনাল লিমিটেড কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ করে। তাদের সঙ্গে পাশের একটি কারখানার শ্রমিকদের যুক্ত হওয়ার আহ্বান জানান। সাড়া না দিলে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে কিছু সময় শ্রমিকরা চন্দ্রা নবীনগর সড়কে অবস্থান নেন। এদিকে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভোগরায় বিভিন্ন কারখানার সামনে স্বেচ্ছাসেবীদের পাহারা দিতে দেখা গেছে। শিল্প পুলিশের তথ্যমতে এখনও নানা জটিলতায় সাভারে 15টি ও গাজীপুরে 8টি কারখানা বন্ধ রয়েছে। রাজিবুল হাসান, সময় সংবাদ। শ্রমিক অসন্তোষের জেরে বাংলাদেশ থেকে বিদেশি ক্রেতারা এবার কম দামে পণ্য কেনার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন গার্মেন্টস মালিকরা। জগার প্যান্ট, নিট জ্যাকেটের মতো প্রতিটি পণ্যে কমানো হচ্ছে $2.5 থেকে $3 অথচ জুলাই আগস্টের রাজনৈতিক অস্থিরতা, বন্যা সংকট কাটিয়ে সেপ্টেম্বরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল দেশের তৈরি পোশাক শিল্প। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাভার, আশুলিয়া ও গাজীপুরে চলছে শ্রমিক অসন্তোষ। গার্মেন্টস ব্যবসায়ীদের অভিযোগ, শ্রমিকদের আন্দোলনে বহিরাগতরা ঢুকে পরিকল্পিতভাবে তৈরি পোশাক খাতে অস্থিরতার সৃষ্টি করছে। আর অর্ডার নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের এই শ্রমিক অসন্তোষের ফায়দা নিচ্ছে প্রতিবেশী ভারত সহ পোশাক শিল্পের প্রতিদ্বন্দ্বী দেশগুলো। কিছু কিছু কাস্টমার তারা তৃতীয় ডেস্টিনেশনে চলে যাওয়ার চেষ্টা করছে। একবার অর্ডার ডাইভার্ট হলে সেই অর্ডার কিন্তু বাংলাদেশে ফিরবে না। এতে করে সবচেয়ে দুর্ভাগ্যজনক দিক হবে আমাদের বিপুল একটা শ্রমিক গোষ্ঠীর কর্মসংস্থানের জায়গাটা নষ্ট হবে। নানামুখী সংকটে অনেকটা কম দামে তৈরি পোশাকের অর্ডার নিতে বাধ্য হচ্ছেন গার্মেন্টস মালিকেরা। বিশেষ করে আগে প্রতিটি নিট জগার প্যান্ট $12 বিক্রি হলো, এখন তা নেমে আসছে $8 থেকে $9। একইভাবে জ্যাকেট $12, ইয়োগা প্যান্ট $8, টি শার্ট $3.5 এবং শর্টস $7.5 রপ্তানি হচ্ছে। মিনিমাম 25% কম সিএম অফার করছে বায়াররা। এটি গ্লোবাল ডিমান্ড কমে যাওয়া প্লাস আমাদের যে ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো আছে তাদের পর্যাপ্ত অর্ডার না থাকায় আমরা কম প্রাইসে এই অর্ডার নিতে বাধ্য হচ্ছি। ভয়ানক প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে এবং এই প্রাইসে কাজটা আসলে কন্টিনিউ করা আমাদের জন্য খুব দুরূহ হয়ে পড়ছে। এদিকে জুলাই আগস্টের রাজনৈতিক অস্থিরতা, পরবর্তীতে ভয়াবহ বন্যা, এইসব সংকটের মাঝেও রপ্তানি আয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশের তৈরি পোশাক খাত। চলতি অর্থ বছরের প্রথম 3 মাসে গার্মেন্টস খাত থেকে রপ্তানি আয় এসেছে প্রায় $11 বিলিয়ন। এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু আমরা সামনের অর্ডারগুলো ধরতে পারছি না। সবকিছু সমন্বয় করে যদি একটা টাস্কফোর্স গঠন করে যদি এই সেক্টরকে যদি হেল্প করার জন্য যদি করতে চাই তাহলে আলহামদুলিল্লাহ আমরা কিছুটা অংশ কাটিয়ে উঠতে পারবো। ঢাকা, সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামে গার্মেন্টস রয়েছে 2564টি। এছাড়া দেশের 8টি ইপিজেডের 600 গার্মেন্টস কারখানা রয়েছে। এইসব কারখানায় শ্রমিকের সংখ্যা প্রায় 45 লাখ। আর বছরে গার্মেন্টস শিল্প থেকে রপ্তানি আয় প্রায় $47 বিলিয়ন। এমনিতেই বাংলাদেশের গার্মেন্টস মালিকেরা ইন্টারন্যাশনাল বায়ারদের কাছ থেকে দামি এবং অভিজাত ব্র্যান্ডের অর্ডার তুলনামূলক কম পেয়ে থাকে। এখন যা পাচ্ছে তার থেকে আবার তারা রেট কেটে নিচ্ছে। আর এর ফলে বিপর্যয়ের কবলে পড়ছে দেশের গার্মেন্টস শিল্প। এই সংকট থেকে উত্তরণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছে গার্মেন্টস ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বারবার অভিযান চালিয়েও বন্ধ হচ্ছে না অবৈধ গ্যাস সংযোগের ব্যবহার। নারায়ণগঞ্জে আবারও মাঠে নামল তিতাস। 800 বাড়ির 1500 অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে সংস্থাটি। 2 লাখ টাকা জরিমানা করা হয় একটি কারখানাকে। এ সময় জব্দ করা হয় বিপুল পরিমাণ পাইপ ও রাইজার।
নারায়ণগঞ্জ জুড়ে অবৈধ গ্যাস সংযোগ নেয়ার হিড়িক, বারবার অভিযান চালিয়েও বন্ধ করতে পারছে না তিতাস। এতে গচ্চা যাচ্ছে সরকারের কোটি কোটি টাকা। অভিযোগ রয়েছে তিতাসের অসাধু কর্মকর্তা কর্মচারীদের ম্যানেজ করে স্থানীয় প্রভাবশালীরা এ অনিয়মে জড়িত। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে বৃহস্পতিবার আবারও মাঠে নামে তিতাস। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোনাব্বর হোসেনের নেতৃত্বে ২৫০০-এর দুপতারা, বাজবি ও কালীবাড়ি এলাকার ৪টি স্পটে অভিযান চালানো হয়। এ সময় ৮০০ বাড়ির ১৫০০ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ২ লাখ টাকা জরিমানা করা হয় ভুইয়া ডাইং কারখানাকে। জব্দ করা হয় বিপুল পরিমাণ অবৈধ পাইপ ও রাইজার। লাইনটি ইতিপূর্বে একাধিকবার বিচ্ছিন্ন করা হয়েছিল, তবে দুষ্কৃতিকারীরা সংযোগটি আবার পুনঃস্থাপন করে আজকে আমরা সংযোগটি সোর্স লাইন থেকে কিল করে দিয়েছি। আশা করি ভবিষ্যতে ব্যবহার হবে না। গ্যাসের মূল বিতরণ সংযোগস্থল থেকে অবৈধভাবে নেয়া সংযোগস্থলগুলো স্থায়ীভাবে সিলগালা করা হয়েছে বলেও জানিয়েছে তিতাস। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দেশের জ্বালানি সংকট মোকাবেলায় ২০২৮ সাল নাগাদ আরও একটি গ্যাস কূপ খনন ও অনুসন্ধান করবে মন্ত্রণালয়। বিকেলে সচিবালয়ে জ্বালানি উপদেষ্টা জানান, কোন প্রকল্পের মেয়াদ ও অর্থায়ন বাড়ানোর পক্ষে নয় জ্বালানি মন্ত্রণালয়। শুধু তাই নয়, সময় মতো কাজ শেষ করতে না পারলে প্রকল্প সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জ্বালানি উপদেষ্টা। মাসের পর মাস দেশে যখন জ্বালানি সংকটে ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে শিল্প খাতের উৎপাদন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ আবারও উস্কে দিচ্ছে বিশ্ববাজারকে, শঙ্কা বাড়াচ্ছে সরবরাহ সংকট আর দাম বৃদ্ধির, তখন দেশের জ্বালানি পরিকল্পনা নিয়ে বৃহস্পতিবার বিকেলে নিজ দপ্তরে সাংবাদিকদের সামনে আসেন জ্বালানি উপদেষ্টা। জানান, ২০২৮ সাল নাগাদ দেশের স্থলভাগে খনন ও অনুসন্ধান করা হবে ১০০টি গ্যাস কূপ। আর এসব কূপ খনন ও অনুসন্ধানে গুরুত্ব পাবে বাপেক্স। ২০২৫ সালের মধ্যে আরও ৩৫টা কূপ খনন করব। সিদ্ধান্ত অনুযায়ী 11টা কূপ বাপেক্স করবে, বাকি 24টা উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে এটা করব। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, কোনো প্রকল্পের মেয়াদ ও অর্থায়ন তো বাড়ানো হবেই না, বরং সময় মতো প্রকল্প শেষ করতে না পারলে ব্যবস্থা নেওয়া হবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে। আগের মতো আসলেই যে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি হয়ে গেলে এটা সকল প্রকল্প পরিচালককে বলে দেওয়া হয়েছে যে না, প্রকল্পের মেয়াদ বৃদ্ধি হবে না, ধরে নিয়ে কাজ করতে হবে এবং প্রকল্পের যে বাজেট আছে সেটার মধ্যেই কাজ সম্পন্ন করতে হবে। জ্বালানির বিশ্ববাজার অস্থির হলেও যেন দেশের ভেতরে বড় ধরনের নেতিবাচক প্রভাব না পড়ে সেদিকেও নজর রাখা হচ্ছে বলে আশ্বস্ত করেন উপদেষ্টা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। খুলনা অঞ্চলে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। গত ২৪ ঘন্টায় নতুন করে হাসপাতালে ভর্তি ১১৯ জন। খুলনা মহানগরীর বিভিন্ন হাসপাতালে বর্তমানে ২৭৪ জন ডেঙ্গি রোগী ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন। আর চলতি মৌসুমে এ বিভাগে ডেঙ্গুতে মারা গেছেন ১১ জন। মানুষের সচেতনতার অভাবে মশাবাহিত এ রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে জানান চিকিৎসকরা। এদিকে গত কয়েক মাসে রাজনৈতিক অস্থিরতা সহ বিভিন্ন কারণে এখনও মশা নিধনে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে জানায় স্বাস্থ্য বিভাগ ও সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। সৌন্দর্য বর্ধন ও নাগরিকদের হাঁটার সুবিধায় খুলনায় ফুটপাত নির্মাণ হলেও তা এখন ব্যবসায়ীদের দখলে। বাধ্য হয়ে পথচারীরা ফুটপাত ছেড়ে হাঁটছেন সড়কে। নগরবাসীর অভিযোগ, প্রশাসন ও সিটি কর্পোরেশনের উদাসীনতায় দখল হয়েছে এসব ফুটপাত। আর নামমাত্র উচ্ছেদ অভিযানের সীমাবদ্ধ কর্তৃপক্ষ। আব্দুল হালিমের ছবিতে বেলাল হোসেন সজলের প্রতিবেদন। খুলনা নগরীর লোয়ার যশোর রোডের একটি দোকানের মালামাল জব্দ করছে সিটি কর্পোরেশনের কর্মচারীরা। বারবার সতর্ক করার পরও কর্তৃপক্ষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফুটপাত দখল করে চলছিল ব্যবসা। এই প্রবণতা যেন নগর জুড়ে। যানজট নিরসন, সৌন্দর্য বর্ধন ও পথচারীদের হাঁটার জন্য ফুটপাত নির্মাণ হলেও এখন তা ব্যবসায়ী ও স্থানীয়দের দখলে। ফুটপাতের ওপর নির্মাণ সামগ্রীর স্তূপ, দোকানপাট, ব্যবসা বাণিজ্য সবকিছুই যেন নিয়মে পরিণত হয়েছে। ১,৩৮,০০,০০০ টাকা ব্যয়ে ২০২১ সালে নগরীর কিলে রোডের দুই ধারে নির্মাণ করা হয় ড্রেন ও ফুটপাত। ফুটপাত নির্মাণের পর থেকেই স্থানীয়দের দখলের কারণে কাঙ্ক্ষিত সুবিধা পাচ্ছেন না নগরবাসী অভিযোগ, সাময়িক এই অভিযানে মাঝে মাঝে উচ্ছেদ হলেও আবারও পুনরাবৃত্তি হচ্ছে বারবার। তারা চান স্থায়ী সমাধান। এই জায়গাটা সবসময় দুই সাইডে দোকানদার বোঝাই থাকে, ফুটপাতে দোকানদার, সব দোকানদার। আগের থেকে এদের সতর্ক করে দেয় অনেক সময়, হ্যাঁ, এরা উঠে যাচ্ছে,
আবার যখন এটা চলে যাচ্ছে একদিন বা 2 দিন পরে আবার যে কাজ করব সেটা একবারই করতে হবে এবং পরিকল্পনা মাফিক করতে হবে। ফুটপাতে দীর্ঘদিন যাবত আছে, তাদেরও একটা ব্যবস্থা করতে হবে, তারা কোথায় যাবে। আমাকে ব্যান্ডে যেতে না, সাধারণ পাবলিক বাইতে যায়, লোকের সাথে গ্যাঞ্জাম বাঁধে, রাস্তা ক্লিয়ার থাকবে, পাবলিকও যাতে পারবে। সঠিকভাবে মেনটেন করা, পুলিশ যাতে এখানে একটু ভালো করে ডিউটি করে। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট দফতরের উদাসীনতায় কোটি টাকার এই ফুটপাতের সুফল থেকে বঞ্চিত নগরবাসী। নিয়মিত অভিযান পরিচালনার মধ্যে যদি আইনের আওতায় আনা যায়, যদি জরিমানা করা যায়, যদি শাস্তির আওতায় আনা যায়, কারাদণ্ডের ব্যবস্থা করা যায় প্রচলিত আইন অনুযায়ী, তাহলে আমাদের মনে হয় যে এটা সম্ভব। ফুটপাত ও অবৈধ স্থাপনা দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা। ব্যবসায়ী সমিতিগুলোর নির্লিপ্ততা, অদূরদর্শিতার কারণে আজকে শুধু এককভাবে সিটি কর্পোরেশনের উপরে এই দায়গুলো চলে আসতেছে। নগরবাসীর স্বার্থে এই কাজগুলো চলমান থাকবে আপনার যতক্ষণ পর্যন্ত আমরা এই কার্যক্রম শেষ প্রান্ত পর্যন্ত না যেতে পারবো এই কাজ। নগরীর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও ফুটপাত নির্মাণের 823 কোটি টাকার প্রকল্পের কাজ 2019 সালের জানুয়ারি মাসে শুরু হয়, যা এখনও চলমান। 2025 সালের 30 জুন শেষ হওয়ার কথা রয়েছে। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। সিলেটে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা, সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের বিরুদ্ধে কঠোর অবস্থানে মেট্রোপলিটন ট্রাফিক বিভাগ। সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে জোরে সোরে মাঠে কাজ করছেন তারা। এর অংশ হিসেবে গত 6 দিনে ট্রাফিক আইনে মহানগরীর বিভিন্ন স্থানে 395টি মামলা করা হয়, জব্দ করা হয় 690টি গাড়ি। জয়ন্ত কুমার দাসের রিপোর্ট আর ছবি তুলেছেন নৌশাদ আহমেদ চৌধুরী। সিলেট মহানগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে ট্রাফিক পুলিশ সদস্যরা। গত 24 অক্টোবর থেকে সকল অবৈধ ও লাইসেন্সবিহীন রিকশা, অটোরিকশা, সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে মেট্রোপলিটন ট্রাফিক বিভাগ। গেল 6 দিনে অভিযান চালিয়ে 395টি মামলা ও একই সঙ্গে 690টি গাড়ি জব্দ করা হয়েছে। গাড়িগুলো রাখা হচ্ছে মহানগরীর আলমপুরের ডাম্পিংয়ে। ট্রাফিক পুলিশের অভিযানে খুশি নগরবাসী। অবৈধ যেগুলা এগুলা ধরত আইনের ঊর্ধ্বে কেউ নাই। এটা রাইট, এখানে অবৈধ রিক্সা চলতো, এটা তো রাইট, এটা সরকারি বালা জিনিস করে। যারা লাইসেন্স নাই গাড়ি চালাইব হেলমেট ছাড়া, তারা অভিযানটা সঠিক আছে। তারা সিলেট মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের এই অভিযানে সশরীরে যুক্ত হয়ে স্বাগত জানালেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। আমরা সাধারণ জনগণ পক্ষে আমরা যারা আছি, আমরাও পুলিশের সঙ্গে সহযোগিতায় আমরা থাকব। আইন মানতে হবে। এই বারবার স্বাধীন হলে এমন স্বাধীন হওয়া উচিত না যে আমরা একদিকে রাস্তা মুড়ব, আমরা একদিকে গেলাম আর একদিকে বসলেন, লুকোচুরি খেলতে পারবেন, কিন্তু এবার লুকোচুরিতে ধরা পড়লে আর ছাড় হয়। শহরের বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ট্রাফিক বিভাগ। প্রসিকিউশন মামলা দিয়েছি যেগুলিতে ডকুমেন্টারি ফল্ট রয়েছে এবং যেগুলি অবৈধ গাড়ি, ডকুমেন্টবিহীন গাড়ি, রেজিস্ট্রেশনবিহীন গাড়ি, সেগুলিকে আমরা আটকও করেছি। অবৈধ ও লাইসেন্সবিহীন সকল গাড়ির বিরুদ্ধে এই সংস্কারে স্বস্তি ফিরেছে নগরবাসীর। সিলেটের সড়কে শৃঙ্খলা ফেরাতে জুড়ে সুরে মাঠে নেমেছে মেট্রোপলিটন ট্রাফিক বিভাগ। সকল অবৈধ এবং লাইসেন্সবিহীন অটোরিকশা, রিকশা, সিএনজি চালিত অটোরিকশা এবং মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা। এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন নগরবাসী। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। এটা যেমন ধরেন আমাদের মালদ্বীপে যেমন আমাদের 80 জন ওইখানে দেওয়ার সেন্টেন্স রয়েছে, এটা চূড়ান্ত হয়েছে। আপনারা দেখবেন আমি ক্যাবিনেটের ডিসিশনটা আপনাদের সামনে একটু পরেই দেওয়া হবে। এটা আমার মনে হয় যে লেবার মিনিস্ট্রিটাই বলবেন, ওনারাই এটা বলবেন। বাট এটা নিয়ে খুবই অনেক আলাপ আলোচনা হয়েছে। এটা নিয়ে সমস্ত অনেক ক্যাবিনেট মেম্বার এটা নিয়ে আলাপ করেছেন।
কারণ আর একটু বিষয় আছে, উনি বলছেন আরেকটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বিষয় আছে, সে বিষয়ে উনি বলছেন। প্রথমত আমাদের একটা রিকোয়েস্ট ছিল আপনাদের কাছে পরিচয় দিয়ে প্রশ্ন করবেন, যাই হোক সেটা হলে আমাদের জন্য সুবিধা হয় আর কি। আর পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে বিষয়টা আমি আসলে সবাইকে জানাতে চাচ্ছি, হয়তো আপনারা এর মধ্যে জেনেছেন যে 6 জন রাষ্ট্রদূতের 2 জন হাইকমিশনার এবং 4 জন রাষ্ট্রদূতকে বাংলাদেশে রিকল করা হয়েছে। মূলত তাদের অবসর প্রক্রিয়াধীন, ওনারা সবাই ডিসেম্বর মাসে অবসরে যাবেন এবং ডিসেম্বর মাস থেকে ওনারা অ্যাকচুয়ালি পিএলআরে যাবেন। তো অবসরের প্রক্রিয়ার অংশ হিসাবেই আসলে 2 জন রাষ্ট্রদূত, 2 জন হাইকমিশনার নয়াদিল্লিতে এবং ইউকেতে, এর বাইরে 4 জন রাষ্ট্রদূত ব্রাসেলস, পর্তুগাল এবং জাতিসংঘের স্থায়ী মিশন, এই 6 জনকে বাংলাদেশে ফেরত আসতে বলা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আমি একটু দেখে বলছি। দেখছেন বাংলা সময়। জোয়ার ও বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে বাগেরহাট পৌরসভার নিম্নাঞ্চল। অলিতে গলিতে জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পৌরবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এই অবস্থা চলতে থাকলেও সমাধানে কোনো ব্যবস্থা নেয়নি পৌর কর্তৃপক্ষ। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। শিগগিরই পানি নিষ্কাশনে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। সময় শারদীয় দুর্গোৎসব ঘিরে সিলেটে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাত দিন ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা। উৎসব ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা জানিয়েছে পুলিশ। তপু বণিকের রিপোর্ট আর ছবি তুলেছেন নৌশাদ আহমেদ চৌধুরী। বর্ষার দিনগুলো ফুরিয়ে প্রকৃতিতে এখন শরতের শুভ্রতা। শ্বেত শুভ্র বসনে দুর্গেশ নন্দিনী, দশভুজা জগদ্ধাত্রী, ভগবতী মহামায়া, তুলির এক একটি আঁচড়ে ফুটে উঠেছে আনন্দময়ীর এক এক রূপ। শারদীয় দুর্গাপূজা ঘিরে প্রতিমা তৈরির ধুম পড়েছে সিলেট নগরীর দাঁড়িয়াপাড়ায়। ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। 9 অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এবার মহানগর ও জেলায় 593টি মণ্ডপে পূজা আয়োজন করা হয়েছে। রং তুলি বা আমাদের সাজসজ্জা, এগুলি আমাদের চুল ঠুল এগুলি আমাদের এখন আছে আর কি। বাকি ডেলিভারি আর তো বেশি দিন নাই, আছে 3-4 দিন আছে। তা আমরা এর ভিতরে কাজটা শেষ করে ফেলবো। যতগুলো পুজো হতো সব পুজোগুলোই হচ্ছে। শেষ পর্যায়ে যে তোমাকে আমরা নিয়ে যাব, সাজসজ্জার কাজও মোটামুটি এগিয়ে চলেছে প্যান্ডেলে প্যান্ডেলে। প্রত্যেক মন্দিরে, যারা মন্দির এখন প্রস্তুত করতেছে, গেট তৈরি করতেছে, সব জায়গায় আমাদের নিরাপত্তা আছে। জাঁকজমকপূর্ণ ও উৎসব মুখরভাবে পূজা উদযাপনের আশা আয়োজকদের। অনুষ্ঠান নির্বিঘ্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা জানায় পুলিশ। সুন্দর ও সুশৃঙ্খলভাবে পূজা করতে পারে, প্রশাসনিক নিরাপত্তা ওনারা আমাদেরকে কথা দিচ্ছেন। সিলেট মহানগরীতে শঙ্কার কোনো কারণ নেই। 6টা স্তরে এখানে আমাদের নিরাপত্তার যে পরিকল্পনা আছে, সিসি ক্যামেরা, আইপি ক্যামেরা ব্যবস্থা থাকবে। ধ্বনিত হচ্ছে আগমনীর আনন্দময়ী বার্তা। তাই বাধাহীন শারদীয় দুর্গাপূজায় মেতে উঠবেন সনাতনীরা। দেবী দুর্গার আগমনের মধ্য দিয়েই সকল ধরনের অপশক্তির বিনাশ হবে, এমনটাই প্রত্যাশা করছেন সনাতন ধর্মাবলম্বীরা। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। সিলেট থেকে রিপোর্ট করছিলেন অপু বণিক। বাংলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কড়াকড়ির মধ্যেও ভারতে কিভাবে পালালেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জানে না বিজিবি। দুর্গা পূজায় পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে বললেন মহাপরিচালক। এবং পোশাক শ্রমিকরা কাজে ফেরায় পুরোদমে উৎপাদন শুরু। অসন্তোষের সুযোগে পণ্যের দাম কমিয়ে দেন অনেক ক্রেতা। ঘুরে দাঁড়ানোর চেষ্টায় মালিকরা। এই ছিল বাংলা সময়ের সঙ্গে থাকুন সময়।